ভারতের জনগণ এবারে রিপাবলিক ডেতে যে বড় উপহার পেয়েছে তা তারা কখনোই পেত না। আর বিশ্বাস করুন, এটা গত 2-3 বছরে প্রতিরক্ষা খাতে ভারতের জন্য সবচেয়ে বড় সুখবর, এবং এটা শুনে আপনার মন অবশ্যই আনন্দিত হবে। আপনি এটা শুনে উত্তেজিত হবেন, কিন্তু খবরটা জানানোর আগে একটু BVR ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানুন, যাতে আপনি এই খবরটার গুরুত্ব বুঝতে পারেন। দেখুন, BVR মানে হচ্ছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, অর্থাৎ যে পাইলট তার যুদ্ধবিমান থেকে সামনে তাকিয়ে দেখছেন শত্রুর যুদ্ধবিমান আসছে, কিন্তু সেটা এত দূরে যে পাইলট সেটা নিজে তা দেখতে পাচ্ছে না, তবে সেটা তার রেডারে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে ক্ষেপণাস্ত্র শত্রু যুদ্ধবিমানটা ধ্বংস করবে তাকে বলা হয় BVR, অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। এই ধরনের মিসাইল সাধারণত অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি নিয়ে তৈরি হয়, এজন্য এগুলোর আকার বড় এবং ওজন অনেক বেশি, এবং তাই পৃথিবীর যে কোনো আধুনিক যুদ্ধবিমান একসঙ্গে মাত্র 4-5টা BVR ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। সবচেয়ে বেশি যা বহন করতে পারে তা হলো আমেরিকার F-15EX এবং রাশিয়ার সুপার সুখোই Su-35, তবে এর চেয়ে বেশি কিছু বহন করা সম্ভব নয়। কিন্তু যদি আমি আপনাকে বলি এমন একটা যুদ্ধবিমান এসছে যা 8টা BVR ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, এবং এটা বিশ্বের প্রথম যুদ্ধবিমান যা কিনা এতগুলো BVR ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা ভারতীয়। এক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন, খুবই কম লোকই বিশ্বাস করবেন, তবে এখন প্রস্তুত হয়ে যান, কারণ ভারত নির্মাণ করেছে তেজস মার্ক 2। হ্যাঁ, এডিএ থেকে একটা ঘোষণা এসেছে যে তেজস মার্ক 2 প্রস্তুত। এটা আসলে বর্তমান তেজস যুদ্ধবিমানের বড় ভাই। তেজস মার্ক 2 তে বর্তমান তেজসের তুলনায় সবকিছুই দ্বিগুণ রয়েছে। সবচেয়ে বিশেষ বিষয় হলো এটা 8টা BVR ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এটা একমাত্র যুদ্ধবিমান যে এখনো পর্যন্ত একসাথে 8টা BVR ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। শুধু তাই নয়, এতে মোট 11টা হার্ড পয়েন্ট থাকবে, অর্থাৎ এটা মোট 11টা ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। এবং আরো মজার বিষয় হলো এটা শুধুমাত্র ভারতীয় ক্ষেপণাস্ত্র বহন করবে না, আপনি এতে ফরাসি, রাশিয়ান, আমেরিকান, ভারতীয়, ইউরোপীয় যে কোনো দেশের ক্ষেপণাস্ত্র বসাতে পারবেন। এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় যুদ্ধ বিমান হিসেবে অভিহিত হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, যখন ভারতীয় বায়ুসেনা এটা পাবে অনেকেই ভাববে যে এটা পেতে 3-4 বছর বা অন্তত 2 বছর সময় লাগবে, কিন্তু উত্তর হচ্ছে না। আসলে এডিএ অর্থাৎ এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি জানিয়েছে যে এটা বছরের মধ্যেই রোল আউট হবে, অর্থাৎ জুন-জুলাই মাসের মধ্যে। এবং শুধু তাই নয়, এর গ্রাউন্ড টেস্টিংও চলতি বছরের শেষে কমপ্লিট হবে, এবং আগামী বছরের শুরুতে এটা উড়ান শুরু করবে, এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। এটা ভারতের জন্য একটা বিশাল সুখবর, কারণ আপনি জানেন যে বর্তমান তেজস যুদ্ধবিমান বেশ ভালো, তবে একটু দেরিতে এসেছে, এবং বর্তমানে প্রাপ্য সর্বশেষ প্রযুক্তি এতে নেই। এজন্যই আমরা তেজস মার্ক 2 তৈরি করেছি। তেজস মার্ক 2 তে এখন বর্তমান তেজসের তুলনায় প্রতিটা দিকই দ্বিগুণ উন্নত, র্যাডার চমৎকার, কমব্যাক্ট এরিয়া দ্বিগুণ, এবং এটা দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম হবে। অধিক শক্তিশালী ইঞ্জিন, এবং প্রতিটা দিক থেকেই বর্তমান তেজসের চেয়ে অনেক ভালো হবে। রিপোর্ট বলছে ভারতীয় বায়ুসেনা এতটাই মুগ্ধ যে এর বিশাল অর্ডার দেবে। এছাড়া ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের এডিএ এবং DRDO অস্ত্র তৈরি অবশ্যই করতে পারে, কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলো সেগুলো তৈরি এবং সরবরাহতে অনেকটাই সময় নিয়ে ফেলে, উৎপাদন গতি খুব কম। সেই জন্য তেজস মার্ক 2 এর উৎপাদন লাইন বৃদ্ধি করা হচ্ছে, এবং এতে কোনো বিলম্ব হবে না। এছাড়া অনেকে হয়তো ভাবছেন এটা কোন প্রজন্মের যুদ্ধবিমান হবে, তবে বলে রাখি রাফায়েলের যে প্রজন্ম তা হলো 4.5। একভাবে আপনি ভাবতে পারেন যে এটা একক ইঞ্জিন সম্পন্ন রাফায়েলের মতো যুদ্ধবিমান। হ্যাঁ, মে-জুনের মধ্যে এটা রোল আউটের আগে এর অনেক ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশিত হবে, সেগুলোর বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব। চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। এগিয়ে যাই পরবর্তী বিশেষ আপডেটের দিকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রক এবং বিশেষভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্যার আবার প্রমাণ করেছেন যে কেন তাকে ভারতের সেরা পররাষ্ট্রমন্ত্রী বলা হয়। এইবার জয়শঙ্কর স্যার এমন কাজ করেছেন যে আমাদেরকে ওনার প্রশংসা করতেই হবে। 144 বছর পর ভারতের মধ্যে এমন একটা বড় ধর্মীয় উৎসব হচ্ছে, এবং কিভাবে সম্ভব যে সেখানে ভারত তার আধ্যাত্মিক শক্তি প্রদর্শনে কূটনীতির ব্যবহার করবে না।
আসলে আমরা এই বছরের মহাকুম্ভ মেলা নিয়ে কথা বলছি, যেটাকে মোদী সরকার কূটনীতির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রকৃতপক্ষে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার লাখ লাখ তীর্থযাত্রী দৃশ্য এবং ড্রোন ফুটেজ দেখে বিশ্বের অনেক দেশের কূটনৈতিক কর্মী এতটাই মুগ্ধ হয়েছেন যে তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে এই মেলায় পার্টিসিপেট করার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এমন এক বড় ধর্মীয় অনুষ্ঠান এবং লাখ লাখ মানুষের জমায়েত নিরাপত্তার দিক থেকে বড় একটা চ্যালেঞ্জ, এবং এর ফলে সন্ত্রাসী হামলা বা বিশৃঙ্খলা ঘটতে পারে। ভারত জুড়ে প্রায় প্রতিটা দেশের দূতাবাস এবং কনসুলেট রয়েছে। এসবের মধ্যে বেশিরভাগ দেশ মোদী সরকারের সাথে যোগাযোগ করে এবং এই বিশাল মেলায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে। এরপর ভারত সরকার এইসব দেশের কূটনীতিকদের মহাকুম্ভ মেলা পরিদর্শন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবেন। তো রেফারেন্স হিসেবে আপনি আপনার স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। খবর বেরিয়ে এসেছে যে ভারত সরকার বিদেশি দেশের কূটনীতিকদের মহাকুম্ভ মেলা পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৭৩টা দেশের কূটনীতিকরা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণের জন্য সাইন আপ করেছেন। সরকার ৭৩টা দেশের কূটনীতিকদের মোট সংখ্যা নির্ধারণ করেছে, তবে কিছু দেশের নাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যারা এই মেগা ইভেন্টে অংশগ্রহণ করবে। তবে এটা একদিকে বিশ্বের প্রথম এমন ধর্মীয় ইভেন্ট হতে চলেছে যেখানে ৭৩টা দেশের কূটনীতিকরা একত্রে যোগ দেবেন। এর আগে ভারতে কোনো ধর্মীয় ইভেন্টে এত কূটনীতিক একত্রিত হননি। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কূটনীতিক যেসব ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তা হলো ভ্যাটিকান সিটিতে নতুন পোপের নিয়োগের অনুষ্ঠান, যেখানে ১৩২খানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। তবে বিষয়টা বুঝতে হবে, কারণ ১৩০টার বেশি দেশে খ্রিস্টান জনগণ সংখ্যাগরিষ্ঠ, তাই ১৩২টা দেশে প্রতিনিধিদের সেখানে আসা স্বাভাবিক। তবে বিশ্বের মধ্যে ভারত এবং নেপাল যেখানে হিন্দু জনগণ সংখ্যাগরিষ্ঠ, সেই জন্য ৭৩টা দেশের কূটনীতিকদের অংশগ্রহণ আমাদের জন্য খুব বড় একটা সাফল্য। এক্ষেত্রে এটা নয় যে শুধু এই দেশগুলোর হিন্দুরাই আসবেন, বাকিরাও আসতে পারেন। কূটনীতিকরা যখন চাইবেন তাদের নেওয়া হবে। ভারত সরকার ১ ফেব্রুয়ারি তারিখটা নির্ধারণ করেছে। ওই দিন ৭৩খানা দেশের কূটনীতিকরা প্রয়াগরাজ সঙ্গমে এসে কুম্ভ মেলার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝবেন এবং অভিজ্ঞতা নেবেন। যে সমস্ত দেশের কূটনীতিকরা আসছেন তাদের মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, বাংলাদেশ, জাপান, জার্মানি, ফ্রান্স, কানাডা এবং আরো অনেক দেশ। মুসলিম দেশগুলোর কূটনীতিকরাও আসছেন। ১ ফেব্রুয়ারি বিদেশি কূটনীতিকরা একত্রে পবিত্র স্নান করবেন। তাদের স্নানের পর তাদেরকে ফেরত পাঠানো হবে না। তারপর অনেক ইভেন্টের আয়োজন করা হবে। মহাকুম্ভ মেলার অফিসার বিজয় কিরান আনন্দ স্যার বলেছেন, এসব কূটনীতিকরা বড় হনুমান মন্দির এবং অক্ষয় বট পরিদর্শন করবেন। সঙ্গমে যাত্রার জন্য ১৪০টা বিশেষ নৌকা প্রস্তুত করা হয়েছে। গঙ্গায় পবিত্র স্নানের পর কূটনীতিকরা ডিজিটাল মহাকুম্ভ অভিজ্ঞতা উপভোগ করবেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাকুম্ভের গভীরতা বোঝানোর চেষ্টা করা হবে। এই সকল আয়োজনের জন্য ইউপি রাজ্য প্যাভিলিয়ন, আখড়া এবং যমুনা কমপ্লেক্স, বামরলি বিমানবন্দরের ওপর বিশেষ ভিআইপি লজ তৈরি করা হয়েছে। খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটা দেশের কূটনীতিকদের জন্য ট্যুর গাইড দেওয়া হবে, যাতে তারা পুরো সফরের সময় কূটনীতিকদের সবকিছু বুঝিয়ে বলতে পারেন এবং এসব আয়োজনের গুরুত্ব বোঝাতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর প্রদেশ সরকারের সাথে যৌথভাবে এটা করছে। ৭৩টা দেশের কূটনীতিকদের মাল্টি লেয়ার নিরাপত্তা দেওয়া হবে। স্নাইপার, কমান্ডো, রাজ্য পুলিশ সবাই প্রস্তুত থাকবে। তো এখন মহাকুম্ভ মেলা শুধু একটা ধর্মীয় ইভেন্ট নয়, এটা ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক সাফল্য হতে চলেছে। বিদেশি কূটনীতিকদের এমন ইভেন্ট আমন্ত্রণ জানানো ভারতের উদ্দেশ্য, যাতে বিশ্বমঞ্চে ভারতের সফট পাওয়ারকে তুলে ধরা যায়। অনেকেই এটা বিরোধিতা করবেন এবং বলবেন যে মোদী সরকার ট্যাক্সের অর্থ অপচয় করছে, কিন্তু আপনি কি মনে করেন মোদী সরকার মহাকুম্ভ মেলায় বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়ে সঠিক কাজ করেছে? হ্যাঁ নাকি না? আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।